মনি আপা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই যে নতুন একটি জোটের আভাস আমরা পাচ্ছি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না তারা বলছেন যে সংসদে যে বিরোধী দল এখন আছে তাদের যে পারফরমেন্স এতে তারা আশাহত হয়েছেন। এই কারণে তারা অন্তত 1 ডজনেরও বেশি দলকে সঙ্গে নিয়ে তারা নতুন একটি বিরোধী দলের ভূমিকা তারা রাজপথে রাখতে চান। এইটিকে আপনারা কিভাবে দেখেন, যদিও এখনো তো প্রাথমিক পর্যায়ে আছে বা আলোচনার পর্যায়ে আছে? দেখেন, গণতন্ত্র মজবুত হয় যত বিরোধী মাইন্ডটা থাকে, বিরোধী মাইন্ডসেট যদি সত্যিকার অর্থে থাকে, গণতন্ত্র মজবুত হয়, গণতান্ত্রিক সরকার স্বচ্ছ হয়, তার জবাবদিহিতা থাকে। আমি মনে করি যে এটা খারাপ হবে না, ভালোই হবে। একটা বিরোধী দল, একটা সরকারি দল, এবং যদি সেই বিরোধী দল ওইভাবে মানে স্বাক্ষর না রাখতে পারে, তাহলে আমি মনে করি যে এটা ভালো। রাজপথে একটা বিরোধী দল থাকবে, সংসদে একটা বিরোধী দল থাকবে। আমি চাই যে এই দেশের গণতন্ত্রটা টেকসই হোক, মজবুত হোক। সেটার জন্য সরকার যতটা জবাবদিহিতার মধ্যে থাকবে ততটা দেশের গণতন্ত্র। কিন্তু সংসদে যে বিরোধী দল আছে, মানে তারা বলছেন যে তাদের প্রতি আশাভঙ্গ হয়েছেন, মানে তাদের পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়নটা জানতে চাই। তাদের পারফরমেন্স দেখেন, তারা চেষ্টা করে। সবচেয়ে আমার একটা জিনিস তাদের ভালো লাগে, তারা যেটা না বুঝে সেটা তারা ওয়েট করে বোঝার জন্য। তারা যে কোনো কারণে হইচই বাঁধায় না। কারণ এটা তো সত্যি যে ম্যাক্সিমাম এখানে নতুন এসেছে, সব দলেরই, সরকারি দলেরও নতুন এমপি বেশি। তো সেইখানে তাদের এই অনেক দিনের গ্যাপ, যারা পুরানো ছিল তাদেরও অনেক দিনের গ্যাপ। আমি নিজে যেমন, আমি তো মনে হয় 12-14 বছর পরে, 14 সালের পরে 13 সাল পর্যন্ত, তারপরে 23-13 বছর পরে আমি গেলাম। সো সেইখানে একরকম ছিল, সেই সময়ের আওয়ামী লীগের বিরোধী দল একরকম ছিলাম, এখন একরকম। তো সবার মিলে একটা এখানে ওরিয়েন্টেশন পিরিয়ডও চলছে। সেইখানে জামাত বিরোধী দল হিসেবে যেটা না বুঝে সেটা নিয়ে তারা বাড়াবাড়ি করে না। লাইক আপনার ইয়ার দিন, বাজেট পেশের দিন, সেখানে তারা একদম নিশ্চুপ ছিল, পজিটিভও না নেগেটিভও না, তারা ডেপ করে শুনছিল। ওইখানে কোনো সমস্যা হয় না। সমস্যা যেটা হয়েছে, বাইরে তারা আওয়ামী লীগের মতো, আগে আওয়ামী লীগ বিএনপি যারাই থাকুক, আগের দিনই একটা ব্যানার বানিয়ে রাখতো, মানি না, মানবো না এই বাজেট, এরকম স্টাইলের ওনারাও একটা মিছিল করেছে বাইতুল মোকাররমের গেট থেকে। তো এইটা ছাড়া আমার কাছে মনে হয়েছে যে তারা শিখছে। কিন্তু তারা যেটা বলে তারা স্ট্রংলি বলে, এবং তাদের মধ্যে একটা সনাতনী ভাব আছে যেটা নিয়ে তারা লড়তে চায়। পৃথিবী উচ্ছনে যাক, দেশে তেল না থাকুক, দেশে হামে মানুষ মারা যায়, একদম সব মানুষ মারা যাক, তাদের তাতে কিচ্ছু আসে যায় না। তারা যেটা নিয়ে লড়তে চায় ওইটা নিয়েই তারা লড়তে থাকে। এবং 4 মাস না যেতে, 3 মাস না যেতে বলে এই সরকারকে যে কোনো দিন ফেলে দেওয়া হবে। এগুলো হলো গতানুগতিক অগণতান্ত্রিক কথা। আমরা চাই গণতান্ত্রিক কথা হবে, গণতান্ত্রিকভাবে তারা, যেমন আপনি খেয়াল করেন সংসদে তারা পয়েন্ট অফ অর্ডারের দাঁড়ালেই কিন্তু তাদের টাইম দেওয়া হয়। কখনো সংসদের স্পিকার কিন্তু তাদেরকে নিরাশ করে না। এবং সরকার দলীয় এমপিকে যদি 6 মিনিট দেওয়া হয়, তাদেরকে কিন্তু 5 মিনিট দেওয়া হয় মিনিমাম, কখনো 6 মিনিট 7 মিনিটও তাদের দেওয়া হয়। তো এই যে গণতান্ত্রিক ওয়েটা ধরে রাখা, মানে স্পিকার, ডেপুটি স্পিকার দুজনই, এটার জন্য তো সরকারেরও একটা আন্তরিকতা থাকে। সরকার না চাইলে তো তারা পারতো না, সরকারও চায়, সরকারের আন্তরিকতা আছে। সেইখানে আমি মনে করি যে রাজপথে আরেকটা বিরোধী দল হলে মন্দ হয় না। আর এই দলগুলো তো নতুন না, দলগুলো অনেক আগে থেকেই ছিল। তারা হতে পারে সংসদে আসতে পারে নাই, কিন্তু তারা তো দলে আছে। জি রাসেল ভাই, গত কালকেই আমার শোতে এনসিপির একজন নেত্রী এসেছিলেন। তিনি বলছেন যে সংসদে জামাতের পারফরমেন্স নিয়ে তিনি অনেকটা হতাশ হয়েছেন, কারণ তার মতে জামায়াত বিরোধিতার নামে বিরোধিতা করছে, বাট অনেকটা কম্প্রোমাইজড। কিন্তু বিরোধী দল বলতে এনসিপির যে কজন আছেন তারাই মূলত বিরোধী দলের ভূমিকাটা সোচ্চারভাবে পালন করছেন। আর যে ইস্যুগুলো আছে সরকারের বিরুদ্ধে কথা বলা যায়, মুভমেন্ট করা যায়, সেটিকে আপনারা ক্যাপিটালাইজ করতে পারছেন না, বিরোধী দল ক্যাপিটালাইজ করতে পারছে না। মোট কথা হচ্ছে যে বিরোধী দলের পারফরমেন্সে তিনি সন্তুষ্ট না, এবং ঠিক একই কারণে আরেকটা বিরোধী জোট রাজপথে তৈরির একটা প্রচেষ্টা দেখছি আমরা। প্রথম কথা হচ্ছে, মানে আমরা বিরোধী দল, এখন যে বিরোধী দলকে দেখতে পাচ্ছি, আমরা তো আসলে এই স্বাধীনতার পরবর্তীতে যতগুলো বিরোধী দল দেখেছি, মানে আমরা বিরোধী দল বলতে যেটা বুঝি আর কি,
আমরা বিরোধী দল বলতে বুঝি হচ্ছে বিরোধী দল মানে তার কাজ কি হবে, তার কাজ হবে হরতাল রাখতে হবে, তার কাজ হবে অবরোধ রাখতে হবে, তার কাজ হচ্ছে হুটহাট করে ভাঙচুর করতে হবে, গাড়িতে আগুন লাগাইতে হবে, সরকারকে প্রতিদিন করে পুলিশকে রাজপথে থাকতে হবে। মানে আমরা এতদিন পর্যন্ত এই বিরোধী দলে অভ্যস্ত। যেমন আপনি দেখেন গণ অভ্যুত্থান 2বার হয়েছে, 91 গণ অভ্যুত্থান, 24 গণ অভ্যুত্থান, 2বারই কিন্তু বিএনপি ক্ষমতা আসে। প্রথম গণ অভ্যুত্থানে বিরোধী দল ছিল শেখ হাসিনা মানে আওয়ামী লীগ, আর এবারের গণ অভ্যুত্থানে বিরোধী দল হচ্ছে জামাত এবং এনসিপি। তাহলে ওই গণ অভ্যুত্থান প্রথম দিনে শেখ হাসিনা বলেছিলেন যে আমরা বিরোধী দলকে একদিনও শান্তি, সরকারি দলকে একদিনও শান্তি থাকতে দিব না, 286 দিন হরতাল দিয়েছিল। এখন কথা হচ্ছে আমরা তো ওই বিরোধী দল থেকে অভ্যস্ত যে হরতাল লাগবে, অবরোধ লাগবে, কিন্তু এখন তো এই যে জামাত এনসিপি বিরোধী দল তারা তো ডাকছে না। ওই আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে দিই, একটা গল্প বলি আপনাকে। একটা এলাকায় তারা হচ্ছে পচা ঘি খায়, একটা দোকান, সে এই দোকান থেকে সবাই ঘি কিনে, সে পচা ঘি খায়। তো পচা ঘি খেতে খেতে তারা অভ্যস্ত, তার কোনো সমস্যা নেই। হঠাৎ করে তার বাবা মারা গেছে, যিনি বিক্রি করতেন তিনি মারা গেছে। তার ছেলে দেখলো যে এটা পচা ঘি, তিনি ভালো ঘি বিক্রি করা শুরু করলেন। পরে দেখা হলো ওই গ্রামে সবাই অসুস্থ হয়ে গেল এই ভালো ঘি খেয়ে। সবাই বলে যে এই তুমি পচা ঘি বিক্রি করো, তোমার বাবা তো ভালো ঘি বিক্রি করতো। সে বলে দেখেন আমি ভালো ঘি বিক্রি করি, আমার বাবা এর আগে খারাপ ঘি বিক্রি করতো। তখন সবাই বলে ভাইরা আমরা তো ভেবেছিলাম যে তোমার বাবা ভালো ঘি বিক্রি করে, আর তোমার ভালো ঘি খেয়ে আমরা তো অসুস্থ হয়ে গেলাম। তার মানে আমাদের কাছে এতদিন পর্যন্ত বিরোধী দল মানি ছিল ওইটা হরতাল ডাকবে, কারণ এখনো পর্যন্ত যে আপা একটু আগে বললেন, যে আপা বললেন যে বিরোধী দল ফেলে দিবে ক্ষমতা থেকে, কিন্তু বিরোধী দল এখনো পর্যন্ত কোনো হরতাল ডেকেছে? আপনি যে গণ অভ্যুত্থানের উপর নির্ভর করে এই দেশের কিন্তু এবারের গণ অভ্যুত্থান হয়েছে, এবারে বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, এটা কিন্তু শুধুমাত্র শাসক পরিবর্তনের জন্য হয় নাই, শাসন পরিবর্তনের জন্য হয়েছে। আমাদের ছাত্ররা আন্দোলনে বলেছেন যে আমরা রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, আমরা রাষ্ট্র সংস্কার চাই। কিন্তু আপনি বলেন 24-এর এই যে এবারে নির্বাচনের পরবর্তীতে শাসনের পরিবর্তন কিছু হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানে মেনশনেবল যতগুলো আমরা সংস্কার চেয়েছিলাম, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো চেয়েছিলাম, এই শাসনের পরিবর্তনটা হয়েছে কিনা? আমরা তো সেই যে আগের আপনি দেখেন আগে সবকিছু গোপালগঞ্জ কেন্দ্রিক হতো, আর এখন আমরা দেখতে পেয়েছি শুধু বগুড়া না, শিবগঞ্জ কেন্দ্রিক হচ্ছে। ওনার 3জন ছেলের নামে উনি ইউনিয়নের নাম দিচ্ছেন। উনি একটা পাইলট বিদ্যালয় স্কুল, একটা বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়টা উনি ওনার নামে শাহ আলী, ওনার নামে উনি পাইলট বিদ্যালয় নাম দিয়ে দিলেন। আমার কাছে মনে হয় মানে এটাকে আলেগড় এমন হয়ে যাবে, শিবগঞ্জে উনি আলেগড় মানে আলে মানে উনি গড় মানে উনি শিবগঞ্জে আলেগড় নাম দিয়ে কিনা কিছুদিন আমরা অবাক হব না। তার মানে যে এই যে আগে যে ব্যক্তির এই জিনিসগুলো হতো, এবং কি বরাদ্দের ক্ষেত্রে যদি আপনি দেখেন, বা 100টা উপজেলা তারা কোনো বরাদ্দ পায় নাই, অথচ সেখানে তার উনি প্রতিমন্ত্রী, ওনার যে বরাদ্দ, এবং কি প্রধানমন্ত্রীর উপজেলা থেকেও তার উপজেলা বরাদ্দ বেশি, এবং এই বরাদ্দের কাজগুলো কাই করছেন ওনার ছেলের একটা ঠিকাদার কোম্পানি আছে, সেখানে পায় উনি 53% কাজ দিয়ে দিলেন সেখানে। তার মানে এই যে শাসনের পরিবর্তন আমরা চেয়েছিলাম, আমরা তো শাসকের পরিবর্তন চাইনি। ছাত্ররা যে 1-1.5 হাজার জীবন দিয়েছে, 20-30 হাজার এ করেছে, আমরা তো শাসকের পরিবর্তনটা তো আমরা পাই নাই। আমরা শাসকের পরিবর্তন পেয়েছি, শাসনের পরিবর্তন আপনার কাছে আবার আসবো। সাইদ খান ভাই, রাজপথে আরেকটা বিরোধী দল হলে ইতিবাচকভাবেই দেখছেন মনি আপা, কিন্তু যারা আরেকটা বিরোধী দল হওয়ার চেষ্টা করছেন রাজপথে, তারা তো একসময় বিএনপির সঙ্গেই ছিলেন, যুগপৎ আন্দোলনে ছিলেন। তাহলে মানুষের মধ্যে প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে এটি আবার বিএনপির কোনো প্ল্যান কিনা। দেখুন, আপনি যে প্রশ্নটি করলেন যে এটি বিএনপির কোনো হাত আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা বা মনে হতে পারে নেপথ্যে কোনো সহযোগিতা আছে কিনা, আসলে দেখুন, একটি ফুটবল ম্যাচ যদি অনুষ্ঠিত হতে হয় তাহলে 2টা টিম প্রয়োজন, এবং ওই খেলাটি কেমন হবে এটা নির্ভর করে 2টা টিমের সক্ষমতার উপরে। এখন ধরুন আর্জেন্টিনার সাথে যদি আরামবাগ ক্লাব খেলে, কে জিতবে জানেন? আরামবাগ ক্লাব। কারণ আরামবাগ ক্লাব কিন্তু ফুটবল খেলবে না, ও আর্জেন্টাইন প্লেয়ারদের হাঁটু ভাঙার চেষ্টা করবে, সো দ্যাট আরামবাগ জিতে যাবে, কিন্তু আর্জেন্টিনা ফুটবল খেলতে পারবে না। এখন সংসদে 2টি পার্টি আছে, 2টি দল, একটি ক্ষমতাসীন দল, একটি অপোজিশনে আছে। তো আমার কথা হচ্ছে যে অপোজিশন কতটুকু পলিটিক্যাল, তাদের অ্যাপ্রোচ, তাদের অ্যাক্টিভিটিস কতটুকু পলিটিক্যাল, বা তারা কতটুকু ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টি, এটা কিন্তু আমাদের যথেষ্ট কনফিউশন আছে। তারা সব সময়ই কারো না কারো লেজ হয়েছে, কখনোই মাথা হতে পারেনি। আমাদের জন্য এটা দুর্ভাগ্য যে কাকতালীয়ভাবে তারা মাথা হয়ে গেছে। এই কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা জানে না যে মাথাটা কি করে ইউজ করতে হয়। এটি একটি কারণ, যেই কারণে
প্রকৃত গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় বা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, সেখানে ক্ষমতাকে প্রশ্ন করবার জন্য মানে রাষ্ট্রযন্ত্রে যারা থাকে তাদেরকে চাপে রাখবার জন্য, জনগণের অধিকার আদায় করবার জন্য শক্তিশালী একটি বিরোধী দল অবশ্যই সংসদে থাকতে হয়, যেটির বেশ শূন্যতা এনসিপি নেতারা দেখছেন বা অনেকেই নাগরিক সমাজ হিসেবে আমরাও দেখছি। এখানে আরেকটি বিষয় আমরা হয়তো খেয়াল করিনি, এই বাজেট অধিবেশনেই সংসদে বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি একটি কথা বলেছেন, আমি ওই দিন থেকেই চিন্তিত, আমার কপালে ভাঁজ পড়েছে। সেটি হচ্ছে তিনি বলেছেন যে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয় তাহলে 96-এর পরিণতি ভোগ করতে হবে। তার মানে 96-তে কি হয়েছিল? 91-তে যখন বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে তখন কিন্তু এই জামাত ওই সরকারটির লেজ হিসেবে ছিল। তারা হচ্ছে কি নিজের স্বার্থের কারণে 96-এ গিয়ে কিন্তু আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে রাষ্ট্রকে একটা বেকায়দায় ফেলে দিয়েছিল না, যে কারণে আমাদের সংসদে একটা স্বল্প মেয়াদী সংসদ পর্যন্ত বেগম জিয়াকে করতে হয়েছিল। আবার এই 2026-এ যখন জামাত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা বলেন 96-এর পরিণতি, তার মানে কি আওয়ামী লীগের সাথে তলে তলে কিছু হয়ে গেছে, ষড়যন্ত্রের পার্ট হয়ে গেছে তারা দুইটা, যেই কারণে দেশের গণতন্ত্র, সুষ্ঠু ধারার রাজনীতি এবং সংসদকে কার্যকর রাখবার জন্য এবং সরকারের কাছে আসলেই সরকারকে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসবার জন্য আমি মনে করি শক্তিশালী একটি বিরোধী দল না হোক একটি প্ল্যাটফর্ম দরকার, যেটি এই আপনি যেটি বললেন না যে বিএনপির যুগপথের সাথে যারা ছিল তারা তো দেশপ্রেমিক, সুতরাং এই দেশকে সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে রাখতে একটি জবাবদিহি প্ল্যাটফর্ম দরকার। সেই জায়গা থেকে এই ধরনের প্ল্যাটফর্মকে আমি মনে করি এটি শুধুমাত্র সরকার ফেলে দেওয়ার জন্য, সরকারকে জবাবদিহিতা করবার জন্য এরকম একটি প্ল্যাটফর্ম অনেক বেশি জরুরি, যেটিতে জামাত ইসলাম সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা এখন মাইনাজে চলে গেছে। দেখুন তারা সংসদে আলোচনা করে কি কোন জায়গায় পর্দা দিতে হবে, কোন জায়গায় ওয়াশিং মেশিন দিতে হবে। আরে ভাই, এটা জাতির কি দরকার? আপনারা বারবার বলেন সংসদ সদস্যদের কাজ হচ্ছে আইন তৈরি করা, তো আইন তৈরি করতে আপনার ওয়াশিং মেশিন লাগবে কেন? আর এটি সংসদে আলোচনা করতে হবে কেন? এটি আপনারা অফিসিয়ালি হাউস কমিটি আছে, এটা হাউস কমিটিতে আলোচনা করতে পারেন বা অফিসিয়ালি পার্সোনালি আলোচনা করতে পারেন। এটি সংসদ অধিবেশনে, তাও বাজেট অধিবেশনের মতো একটা গুরুত্বপূর্ণ সেশনে আপনারা দাঁড়িয়ে এগুলো বলছেন যে পর্দা নাই। হ্যাঁ, যাই হোক, পর্দা নাই এটা ভালো। আরেকটি জিনিস যেটি দেখুন, জুলাই সনদ নিয়ে জামাত ইসলামের বা বিরোধী দলের এত মাথা ব্যথা। জুলাই গণ অভ্যুত্থানে আপনিও সংবাদকর্মী হিসেবে মাঠে ছিলেন, আমিও মাঠে ছিলাম, মনিয়াপাড়া পল রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে ছিল, হয়তো জেলেও থাকতে পারে, তাদের অনেক নেতা জেলে ছিল। জামাত ইসলামী কোথায় ছিল? জামাত ইসলামীকে আপনি পেয়েছেন? কোথাও একটা ব্যানার দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী হাসিনার পতন চাই বা এরকম কোনো প্রসেশনে দেখেছেন? তারা তখনও গুপ্ত ছিল। গুপ্ত থেকে তারা কি করেছে আমি জানি না, যার পরিচয় পাওয়া যায় না সেটা আপনি রিকগনিশন দেন কি করে? কিন্তু আওয়ামী লীগ তো মনে করছিল যে জামাত এই আন্দোলনের সবচেয়ে বড়, এবং তাদেরকে তো নিষিদ্ধ করা হয়েছিল। ওটা ছিল আওয়ামী লীগের ট্যাগিং রাজনীতি। আচ্ছা, মানে আপনি দেখেন ছাত্র দলের ছেলেপুলে গ্রেপ্তার হয়েছে, শিবির হিসেবে চালান দিয়েছে। ভাগ্য ভালো মনিয়াপাড়াও তো 2-1 জেলে গেছে, জামাত হিসেবে ওনাদের যেতে হয়নি, কারণ চেনা জানা তো আর বোরকা পড়তো না, তো এই জন্য জামাত হিসেবে দিতে পারেনি। ঠিক আছে, এটা হতে পারে, কিন্তু ওটা ছিল শেখ হাসিনার ট্যাগিং রাজনীতি। কার্যত জামাত ইসলামী 2014 সালের পরে বাংলাদেশের রাজনৈতিক মাঠে কোথাও আমি দেখিনি, যদি থাকতো কার্যকর হিসেবে হাসিনার বিরোধী, তাহলে 2023 সালের একটি সমাবেশের কথা আপনার মনে আছে? 28 অক্টোবরের কথা নিশ্চয়ই মনে আছে। 28 অক্টোবর মতিঝিলে তারা শাপলা চত্বরে সমাবেশ করে শান্তিপূর্ণভাবে ফিরে গেল, একেবারে পুলিশ প্রোটেকশনে ফিরে গেল। আর এদিকে নয়াপল্টনে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর রক্তে রঞ্জিত হলো নয়াপল্টনের রাস্তা। বিএনপি অফিস গুড়িয়ে দেওয়া হলো, এক প্রকার গুড়িয়েই তো দেওয়া হলো, মানে টিয়ার সেল। আমি ছিলাম, প্রায় 700-র মতো নেতাকর্মীকে পার্টি অফিসের ভিতরে টিয়ার সেল মেরে অবরুদ্ধ রেখে 7-8 ঘন্টা তারপরে গ্রেপ্তার দেখানো হলো। ওই আন্দোলনে জামাতের একজনও গ্রেপ্তার হয়েছিল বলতে পারবেন? জামাত ইসলামীর লোকজন এখন তারা বলে যে তারা হাজার হাজার লাখে লাখে নেতাকর্মী জেলে ছিল, কিন্তু তাদের তো পরিচয় দিত না। তারা সেদিন প্রোগ্রাম করেছিল, তাদের প্রোগ্রাম করতে দেওয়া হয়েছিল শান্তিপূর্ণ। আমার কাছে একেবারে 10 সেকেন্ড আফজাল, সেটি হচ্ছে যে জুলাই সনদ দিয়ে তো মাথা ব্যথার কারণটা কি জানেন? জুলাই দিয়ে তারা 71কে ঢেকে দিতে চায়। জুলাইয়ের অর্জন দিয়ে তাদের 71-এর কলঙ্কিত অধ্যায়টাকে চাপা দিতে পারলেই তারা
একটা রাজনৈতিক অন্তত যে পায়ের নিচে মাটি পায়। জি, আপনার কাছে আবার আসবো। যেটি মনিয়াপা, রাসেল ভাই যেটি বলছিলেন যে গণঅভ্যুত্থানটাই হয়েছিল শাসক নয় শাসনতন্ত্রের পরিবর্তন, কিন্তু এরপরে আমরা এ ধরনের কিছু দেখি নাই। আর আগে সবকিছুই গোপালগঞ্জ কেন্দ্রিক হতো, এখন বগুড়া কেন্দ্রিক হচ্ছে। একজন এনসিপির এমপি তো বলছেন যে তাহলে কি এখন আমরা বলবো সবার আগে বগুড়া? দেখেন, বগুড়ায় তেমন কিছুই হয় নাই। এই যে আমি শুনলাম আমার সহালোচক যে এক্সাম্পলটা দিল, কি হলো, একটা ইউনিয়ন যদি কথা, উনি কিন্তু বলেছেন, মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা কাকতালীয়। আচ্ছা, আমি ধরলাম কাকতালীয় না, ধরলাম আপনি একটা দুইটা তিনটা ইউনিয়ন নতুন ইউনিয়ন হয়েছে, ইউনিয়নের নামকরণ, ইউনিয়নের নামকরণের নাম থাকলেই তার মালিক হয়ে গেল না? হয়ে গেল বলেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, তিনটা ইউনিয়ন মানে কিন্তু বাংলাদেশ না। হতে পারে একটা নামের আগে একটা প্রচলন ছিল নামের, তাদের কিন্তু ওই এলাকায় অনেকগুলো স্কুল আছে শাহ আলমের নামে, তার ফ্যামিলির নামে, আগে এগুলো আগে বানানো, এখনকার না। তার মানে কেউ কেউ আছে যে তারা নাম দিতে পছন্দ করে, অনেকে নিজে বানায় কিন্তু নাম দেয় না। কেউ কেউ আছে যে নাম দিতে পছন্দ করে, যে আমি মারা যাবো আমার নামটা থেকে যাবে, হতে পারে এমন কিছু। এখন তিনটা ইউনিয়ন মানে বাংলাদেশ না, তিনটা ইউনিয়নের নাম মানে বাংলাদেশ না। বাংলাদেশ এরকম হাজার হাজার ইউনিয়ন আছে, তো সেটা আমাদের হিসাব করতে হবে। আর বগুড়া এমন কিছুই করা হয় না এখন পর্যন্ত। এই পর্যন্ত আপনার বাজেটে একটা, বিশেষ করি বাজেটে একটা জামালপুর টু বগুড়া একটা কি বলে ওই ব্রিজ, এই ব্রিজটাই শুধু দেওয়া হয়েছে। এটা কিন্তু দুইটা এলাকা, দুইটা আপনার নর্থ বেঙ্গল পাশাপাশি মধ্য বেঙ্গল, এটা এদের সংযোগ স্থাপন, এতে সিলেটের সাথে একটা সংযোগ হবে, এতে অন্য অন্য ঢাকার সাথে আলাদা করে সংযোগ হবে, সেটার জন্য একটা এই বাজেটে দেওয়া আছে। এছাড়া তো আমি কিছুই বগুড়ার যে কিছু হয়েছে এটা তো আমি মনে করি না। বগুড়ায় কোনো 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 বড় বড় মন্ত্রী দিয়েছে এমনও তো দেখা যায় না। বগুড়ায় অনেক টাকা কাজ হয়েছে, বরং 1.5 বছরের হাসনাতদের কি সজীব ভুইয়াদের দুই আপনার আসনে 400-500 কোটি টাকার কাজ মসজিদ মাদ্রাসায় বিলি বল্টন হয়েছে, যেটা কিনা কুমিল্লার জেলা প্রশাসক বললেন। প্রশাসকই তো এটা বলবেন, যেহেতু কুমিল্লার মধ্যে পড়ে। অন্য অন্য থানাগুলোতে, উপজেলাগুলোতে 4-5 লাখ টাকার কাজ গিয়েছে, সর্বোচ্চ 10-12 লাখ। আর ওইখানে শত শত 300 কোটি 400 কোটি, এটা আকাশ পাতাল ব্যবধান। এরকম আপনি বগুড়ায় এরকম দেখেছেন? এটা বললে একটা কিছু পেলেই হলো না, এখানে বলতে হবে। এখানে সরকার প্রধান যেহেতু তার মায়ের নামে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে অনেক প্রতিষ্ঠানের নামকরণের কথা আসছিল, তখন সরকার প্রধান নিজেই বলেছেন যে এই ধরনের নামকরণ করা হবে না, যা আছে যেভাবে আছে। কিন্তু সেই সরকার প্রধান এই মনোভাবের পরেও সেই সংসদের একজন প্রতিমন্ত্রী যদি এই ধরনের কর্মকাণ্ড করেন, আমি যদি আপনাকে স্বাভাবিক দেখে একজন সুস্থ মানুষ বলি, আপনার কি কোনো ফুড়া হতে পারে না? আপনি তারপরে সুস্থ, কিন্তু ফুড়াটা তো হতেই পারে। আচ্ছা, আপনার কি জ্বর হতে পারে না? বুঝতে পেরেছি। আমি এইটা, আপনি একটা ফুড়া নিয়ে এক চিমটি, আপনি একটা উষ্টা খায় আপনার একটু নখ ফেটে গেছে, আপনি এটার জন্য যদি এত হইচই করেন, পুরো একজন মানুষ, একজন মাননীয় প্রধানমন্ত্রী আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর নাম যেখান থেকে বানচাল করে দিল, তার মানে কি? এখন কিন্তু অনেকে, আমি গতকালকে ফেসবুকে দেখলাম জয়নাল আবেদিন ফারুক তার এলাকায় বলেছে, এলাকার নেতা নেত্রীদের মানে কর্মীদেরকে, সমর্থকদেরকে, আপনারা আমাকে 6 বার ভোট দিয়ে পাশ করিয়েছেন, আমি অনেক খুশি। আপনারা একটা স্কুলের নাম দিতে চাইছেন, আমি আপনাদের কাছে হাত জোর করে মাপ চাইছি, আমি কোনো স্কুল আমার নামে দিতে চাই না। এটা ফেসবুকে লেখার কারণটা কি? কারণটা সে একদম ঢালাওভাবে বলা, সবাই যেন জানে যে সে এটা চায় না। তাহলে আপনার এটা মাননীয় প্রধানমন্ত্রী করছে বলেই তো তারা ঝানু পার্লামেন্টেরিয়ান, তারা এই কথাটা বলছে। এগুলো তো সারাদিন একবারও কথা হয় না। কোথায় কি একটা চিমটি লাগলো, আপনারা সবাই এত বেশি জোরে উহ করলেন যে মার্ডার হলেও এত জোরে শব্দ হয় না। জি, রাসেল ভাই, যদিও মনিয়াপাটা বললেন, মনিয়াপার কথাটা বুঝতে পেরেছি। শাহী আলম কাণ্ডে বিব্রত বিএনপির সংসদ সদস্যরা, ডেইলি স্টারের নিউজ।
তারা এই নিউজে বলছে যে বিএনপির দলের ভেতরে অস্বস্তি সৃষ্টি করেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি করেছে। আর নীলুফার আপা বললেন যে 3টা বা 2টা ইউনিয়নের নাম পরিবর্তন হলো বা স্কুলের নাম পরিবর্তন হলো, এটা তো পুরো বাংলাদেশ না। আর যে ধরনের বরাদ্দের কথা বলা হচ্ছে, এই ধরনের বরাদ্দ তো দেখেন মুনিয়াপা বললো যে হচ্ছে যে উনি নিজস্ব নামে অনেকগুলো স্কুল আছে শাহ আলমের নামে, কোনো সমস্যা নেই তো, আপনার নামে আপনি স্কুল করেন, কোনো সমস্যা নেই, কেউ বাধা দিবে না তো আপনাকে। কিন্তু একটা পাইলট স্কুল, সরকারি স্কুল, ওই স্কুলের নামটা এখন আপনার নামে করতে হবে। ওই স্কুলের নামটা এখন আপনার নামে করতে, আপনি প্রতিবন্ধী, আপনি স্থানীয় সভাপতি, আপনার ক্ষমতা আছে, এই জন্য আপনার নামেই করতে হবে কেন? আমি তো এই জন্যই স্বচ্ছ বিরোধী দল চাই যে আমাদের সমালোচনা ওনার এই তো সমালোচনা করলে তো বলবেন যে হচ্ছে বিরোধী দল কাজ করছে না, সবে বিরোধী কাজ হচ্ছে সমালোচনা করা। আপা কিন্তু বিরোধী দল কাজ করছে এটা বলছে। আপনি যখন বললেন একটা চিমটি দিলেই আপনারা লাফাচ্ছেন কেন? এক চিমটি তো এই একজন এমপি ওয়াশিং মেশিন এর কথা বলে তো এটা নিয়ে কি শুরু হয়ে গেছে? নো, এখানে আরেকটা কথা আছে, আমি এই লাইনটা শেষ করি। এখানে আরেকটা কথা আছে, আপনারা গাড়ি চান নাই, আমরা তো এই জন্য গাড়ি পাই নাই, আপনারা ফ্ল্যাট চান নাই, তারপরে কি করছে আপনাদের এমপিরা আবার গাড়ির জন্য সংসদে বলছে না না না, তাহলে গাড়ির জন্য বলে একটা ওয়াশিং মেশিনের দাম কত? 10-12 হাজার টাকা। আপা আমি একটু বলি আপনাকে, আপনি দেখেন ওয়াশিং মেশিনের বিষয়টা কি, এটা বাজেট পাস হয়েছে, পাস হওয়ার পরেও এমপিরা এখনো পর্যন্ত পাচ্ছে না, এটা উনি সেখানে উত্থাপন করলেন। উনি কিন্তু ব্যক্তি নিজের জন্য চান নাই, এটা বাজেট এমন না যে এটা বাজেটও পাস হয় নাই কিন্তু উনি চাচ্ছেন না, এটা হচ্ছে বাজেট হয়েছে, বাজেট হওয়ার পরেও অনেকদিন পাচ্ছেন না, এই জন্য এটা উল্লেখ করলেন। দেখেন এখানে আমরা তো আসলে সবকিছু ওই মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করি। দেখেন একটা মন্ত্রী, একটা এমপি যখন এই শব্দ চয়ন করলেন বা চাইলেন, ধরেন এটা ভুল হলো, কিন্তু এর বিপরীতে আরেকজন এমপি ওনাকে দিয়ে দিচ্ছেন যে আপনাকে আমি দিব, আমি দেবো, এটা কোন ধরনের শিষ্টাচার, এটা কোন ধরনের সৌন্দর্যতা? একসাথে তো আপনারা ছিলেন, আপনার যিনি আন্দোলনের আমার পার্থ সাহেব, ওনার তো ইতিহাস আমরা তো জানি, বিভিন্ন জন নিন্দুকরা তো অনেক কথা বলে যে ওনার 2,500 কোটি টাকা ওনার বাবা চিনির বিষয় নিয়ে এরশাদ আমলে করেছেন, তাহলে ওনার তো প্রচুর টাকা আছে। কিন্তু আমি মনে করি এই জিনিসটাকে তো আপনি আরো প্রশংসা করা দরকার। এই লোকটা তার সততা এবং সরলতার পরিচয় দিয়েছে, যে লোকটা আপনি দেখেন এমপিদের ওয়াশিং মেশিন অভাব হয়, এমপিরা যদি ওয়াশিং মেশিন, আমি একটু বলি, এমপিরা যদি ওয়াশিং মেশিন মুখ থেকে খোলে একটা শোরুম পর্যন্ত চলে আসে। ওইদিন আমি একটা কোম্পানির একটা প্রমিনেন্ট কোম্পানি, আমি লিগ্যাল অ্যাডভাইজার, কথা বলতে এমপি সাহেবের সাথে কথা বলছি, উনি বললো যে হচ্ছে আমাদের যে কোনো একজন সরকারি এমপি সাহেবের ওয়াইফে ওয়ালটনের একটা ডাবল এই দরজাওয়ালা একটা কি বলে ফ্রিজ ওখানে কমেন্ট করেছে, ওনারা দেখেছেন, দেখে ডাবল এটা পাঠাই দিলেন ওনার বাসায়। আমি নাম বলছি না, মানে ওনারা বলছেন যে তার মানে কি একটা কমেন্ট দেখে, কারণ মানুষ তো চাই বিদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, বড় বড় কোম্পানিগুলো চায়, তাহলে একটা লোক এটা তো সরলতার পরিচয় দিয়েছে, যে ওয়াশিং মেশিনের কথা বলেছে এটা সরলতার পরিচয় দিয়েছে। এটাকে আমরা এমনভাবে এটাকে অ্যাড্রেস করছি। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমার সাতক্ষীরা যাওয়ার সুযোগ হয়েছে একটা শুনানি করার জন্য, সেখানে একজন এমপি আছেন, এমপি আমাকে শুনলেন যে আমি রাতে, পরের দিন আমার সকালে ফ্লাইট, উনি শুনে ওনার বাসায় আমাকে নিয়ে গেলেন। তো বাসায় যাওয়ার সময় উনি গাড়ি থেকে 2বার নামলেন, প্রথমবার নামলেন, নেমে ওনার পিএর সামনে উনি বাজারে গিয়ে মাছ কিনলেন। তো আমি ওনাকে বললাম যে আপনি স্যার, আপনি তো হুজুর, উনি মালনা সময়, হুজুর আপনি তো আপনার পিএসকে নিতে পারতেন বাজারে। না আমি পিএস এর তো এই জন্য রাখি নাই যে বাজার করবে সে, আমি আমার বাজার আমি করব, আমার পিএস কেন, পিএস এর যে দায়িত্ব, সরকারের যে বেতন দিচ্ছে যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করবেন। একটু পরে দিকে আবার দাঁড়ালো একটা ফিলিং স্টেশনে, কি কেন বলে যে আমরা যাওয়ার সময় তেল নিয়েছে, ওই 200 টাকা কম রাখছে। উনি এটা পরে জানতে পারছে পিএস এর কাছে যে 200 টাকা কম রাখছে, উনি এই 200 টাকা আবার ব্যাগ দিয়েছেন যে তুমি যে 200 টাকা কম রাখছো, কেন কম রাখছো? উনি আবার এই 200 টাকা ব্যাগ দেওয়ার জন্য আবার ফিলিং স্টেশনে দাঁড়িয়েছেন। তার মানে এটা তো সততার পরিচয়। এখন আপনি যদি জামাতের এমপি যারা আছে, যারা মালনা আছে বা এমপি আছে, এদেরকে যদি সচরাচর সকল এমপির মতো চিন্তা করেন, আপনি যদি বলেন এটা আনস্মার্টনেসের পরিচয়, কেন একটা এমপি ফিলিং স্টেশন নেমে 200 টাকা দিবে? আপনি দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন, তখন উনি ওনার মাথায় করে প্রজাদের জন্য খাবার নিয়ে যেতেন। এখন বর্তমানে যদি কোনো এমপি এটা করে, তা বলবে যে এটা এমপি হওয়ার যোগ্যতা নেই, এটা আনস্মার্টনেস, এটা বলবে। মানে এখন ওনারা তো যে ইসলাম থেকে ওনারা যে অনুপ্রাণিত হয়েছেন, ওনারা যে শিক্ষা গ্রহণ করেছেন, সে কাজটা ওনারা করতে চায়। এটাকে আমরা নেগেটিভলি নেওয়ার কোনো সুযোগ না, নেগেটিভলি নেওয়ার সুযোগ নেই, সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্নটা তখনই আসে যখন নির্বাচনের আগে খুব কড়া করে বলা হয় যে জামায়াতের এমপিরা কোনো ধরনের সুযোগ সুবিধা নেবে না। কিন্তু আমরা যখন দেখলাম যে এমপি হয়ে যাওয়ার পরে সংসদে গিয়ে বলা হলো যে আমরা এলাকায় যাই, আমাদের বসার কোনো জায়গা নাই, তারপরে গাড়ি নাই, এটা কি জামাতের কোনো এমপি বলেছে? জামাতের কোনো এমপি বলে নাই। জামাতের তারা প্লট নিবে না, গাড়ি নিবে না বলেছে, সেটার ধারাবাহিকতা সরকারি দলও বলেছে আমরাও নিব না।
তার মানে আমি- এক্সাম্পল আমার- ক্রিয়েট করেছে আমার যতটুকু যারা মনে করে কোটি কোটি যে- টাকা মনে পড়ে যে যারা উপজেলায় কোটি- গেলে বসার জায়গা না, একটা জামাতের না, নেতা যারা থেকে কোটি কোটি এসেছিল। না, যারা কোটি কোটি টাকা আমার মনে হয় না, যতটুকু মনে একটা উত্থাপন একটা করেছেন জায়গা আতিক দিয়েছে মুজাহিদ, উপজেলা। ডক্টর আতিক মুজাহিদ এনসিপির, আরেকটা হচ্ছে হাসান আব্দুল্লাহ গাড়ির কথা উল্লেখ করেছেন। এখন কথা হচ্ছে একটা গাড়ি, এই একটা প্লট ফ্রি পাওয়া, আরেকটা হচ্ছে সরকারি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবে ততদিন পর্যন্ত ব্যবহার করা। অনেক উপজেলা চেয়ারম্যান গাড়ি পাচ্ছে না, সরকারি গাড়ি। প্লট ফ্রি পায় না, সরকারি উপজেলা টাকা দিয়ে চেয়ারম্যান নিতে হয়। গাড়ি পাচ্ছে না। উপজেলা চেয়ারম্যান যখন তার চেয়ারম্যান তো শেষ, সে আবার গাড়ির ব্যাগ দিচ্ছে। তার মানে এখানে তো ফ্রি নিচ্ছে না। জি। মানে এটা দেখেন, আমি সাইদ খান ভাইয়ের একটা বিষয় একটু নিয়ে আসি। দেখেন উনি বললেন যে এই কি বলে 91-96 যে জামাতের আমির যেটা বলেছেন 96 ভোগ করতে হবে। দেখেন 3 জোটের 91 গণ অভ্যুত্থানের পরে 3 জোটের রূপরেখা কিছু সংস্কার আসছিল, এই যে 24 গণ অভ্যুত্থানের পরবর্তীর মতো। 1991 সালে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতার জন্য, জামাত নিঃস্বার্থভাবে 18টা আসন দিয়ে নিঃস্বার্থভাবে সেদিন ক্ষমতা আসছিল, বিএনপিকে প্রথম ক্ষমতার স্বাদ প্রদান করেছেন। প্রদান করার পরে যে সংস্কারটা গুরুত্বপূর্ণ সংস্কার, জামাত 3 জোটের নিজেও রূপরেখা, স্বাদ নিয়েছেন। 3 জোটের যে 17 রূপরেখা সিট ছিল, পায় তার 20 না, ক্ষমতায় আসা যায় না। সেদিন জামাত যদি জামাতের জায়গায় থাকতো তাহলে তো বিএনপি ক্ষমতা নিতে পারতো না প্রথম ক্ষমতার স্বাদ। তার মানে সেদিন যদি জামাত বলতো যে আমাদেরকে 10টা মন্ত্রী দিতে হবে, বিএনপি দিতে বাধ্য হতো, কারণ না হলে ক্ষমতা আসার সুযোগ নেই। কিন্তু জামাত কোনো মন্ত্রী চান নাই সেদিন ক্ষমতা আসার পরে ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের এটা যুক্ত করা। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরে এবার যেমন 24-এর পরবর্তী যেভাবে অস্বীকার করেছে, 91 পরবর্তীতে ওরা অস্বীকার করেছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা ছিল 3 জোটের রূপরেখার মধ্যে, সেটাও অস্বীকার করেছে। মাগুরার নির্বাচন 93 সালে আমরা দেখেছি কি হয়েছে। পরবর্তীতে বাধ্য হয়ে যখন আন্দোলন করেছে, তখন একটা ইলেকশন দিয়ে 15 দিনের মাথায় আবার সংশোধন করে আবার তত্ত্বাবধায়ক সরকারকে যুক্ত করেছেন। জি। তার মানে তো আপনি তো ধাক্কা খেয়ে করেছেন। তা আপনি সেম 24-এর পরবর্তীতে যে সংস্কারগুলো গুরুত্বপূর্ণ ছিল, এই সংস্কারগুলো ওনার জুলাই সনদ বলেন সবকিছু, ওনারা বলেছেন জুলাই সনদ ওনারা স্বাক্ষর করেছেন কেন? ওনারা জুলাই সনদ এই জন্য মেনে নিয়েছেন যাতে নির্বাচনটা হয়। তো তাহলে তো আপনি এটা প্রতারণা করেছেন। আপনি তখন বলতেন জি, যেমন আপনার কাছে- 91 ওনারা অস্বীকার করেছে, সেম 24-এর পরবর্তীতে ওনারা সেম ভাবে অস্বীকার করছে। জি, সাইদ খান ভাই, যদি সংসদে গিয়ে কোনো এমপি ওভেন চায়, পর্দা চায়, বা ওয়াশিং মেশিন চায়, বা গাড়ি চায়, বা এলাকায় গিয়ে বসার জন্য নির্দিষ্ট একটা জায়গা চায়, তাহলে এটি চাওয়াটা অপরাধ কি? এটা তো কোনো গর্হিত কোনো কাজ না। না, এটা গর্হিত অপরাধ না, এটা তো ব্যক্তিত্ববোধের ব্যাপার, এটা রুচির ব্যাপার। হ্যাঁ, একজন এমপির স্ট্যাটাস কি এটা ওই এমপির বুঝতে হবে। এখন নীলুফার চৌধুরী মনি একজন সংসদ সদস্য, তিনি যদি না বোঝেন তার ওজন কত, সেটার জন্য জনগণ দায়ী না। হ্যাঁ, জনগণ এটার জন্য দায়ী না, এটা হচ্ছে অযোগ্যতা। কারণ এইবার বানের জলের মতো কিছু এমপি আমরা দেখছি যারা পর্দা চায়, বা এগুলো সিলি জিনিস, এগুলো সংসদে আলোচনার জিনিস না, এগুলো হচ্ছে আভিজাত্য, ব্যক্তিত্ব এবং শিক্ষা, এগুলোর বিষয়। এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমার সহ আলোচক ব্যারিস্টার রাসেল তিনি যেটি বললেন যে 90-এর অভ্যুত্থান পরবর্তী 3 জোটের রূপরেখা বাস্তবায়ন না করার কারণে 96-এ জামাত প্রতিশোধের রাজনীতিতে নেমেছে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে। ঠিক এবারও আবার ওই জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে তাহলে আবারও তারা ওই একই পথে হাঁটবে। তার মানে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে গেছে, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে এনেছে এটিকে সরকারকে চাপে রাখবার জন্য। আর একজন শাহ আলম প্রকাশ্যে 4টি প্রতিষ্ঠানের নামকরণ করে যে অপরাধ করছেন, এটার জন্য আমি মনে করি এটা যে অপরাধ হয়ে গেছে, তাহলে এটার জন্য মীর শাহ আলম অবশ্যই জবাব দিবেন, এবং জবাব দেওয়াই উচিত, পরিষ্কার করাই উচিত। তাও তো উনি প্রকাশ্যে নামকরণ করেছেন, এতে তেমন কোনো অপরাধ নেই, এতে 1 টাকারও লাভ হয়নি। আর উনি ওই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তার এলাকার জন্য সর্বোচ্চটুকু তো নেওয়ার চেষ্টাই করবেন, এটাই তো ওনার ম্যান্ডেট ছিল ওনার জনগণের কাছে। এ জায়গায় দোষের কিছু নেই, এই টাকা তো আর বাড়ি নিয়ে যাননি। টাকার যদি উনি হিসেব দিতে পারেন, আমি ওনাকে সাধুবাদই জানাই যে উনি ওই এলাকার যোগ্য জনপ্রতিনিধি, যে সর্বোচ্চ বরাদ্দ নিতে পেরেছেন। বারবার নেওয়া উচিত, বারবার ওনার এলাকার মানুষ ওনাকে এই কারণে ভোট দিবে। আমি নামকরণের বিষয়ে আসি, বা প্রতিষ্ঠান বা এইরকম বিভিন্ন জায়গা দখলের বিষয়ে আসি। দেখুন, মীর শাহ আলম 3টি ইউনিয়ন এবং একটি স্কুলের নামকরণ হয়তো করেছেন, এটি প্রকাশ্যে করেছেন, কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী 127টি প্রতিষ্ঠানের নাম আমার কাছে আছে, যেগুলো বেনামে দখল করে বছরের পর বছর রাজনীতিকে অর্থনৈতিক প্রতিষ্ঠান বানিয়ে ফায়দা লুটছে। এই দল রাজনৈতিক ইডিওলজি না, তারা একটা বাণিজ্যিক রাজনৈতিক দল। আমি বলি, আমাকে একটু সময় 2-1 মিনিট বাড়িয়ে দিবেন প্লিজ। সেটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে আছে ইসলামী ব্যাংক, ফার ইস্ট ইসলামী ইন্স্যুরেন্স, ফয়সাল ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন, ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আছে ইবনে সিনা ট্রাস্ট, বাংলাদেশ মসজিদ মিশন, দারুল ইহসান ট্রাস্ট, আল
ইনসান ফাউন্ডেশন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন আছে বিডি ফুডস, টিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউথ গ্রুপ, কেয়ারি গ্রুপ, মিশন গ্রুপ, মেট্রো গ্রুপ। তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে আছে দিগন্ত টেলিভিশন, নয়া দিগন্ত, সংগ্রাম, দিগন্ত মিডিয়া কর্পোরেশন, আল মানার অডিও ভিজুয়াল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ইসলামী ব্যাংক হাসপাতাল, আইবি মেডিকেল কলেজ, 127টা পড়তে তো অনেক সময় লাগে। না শেষ হয়ে যাবে, আইবি কমিউনিটি হসপিটাল, আইবি ফিজিওগ্রাফি অ্যান্ড ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টার, ইবনে সিনা মেডিকেল কলেজ। সাইদ ভাই, আপনি এটা আর দুই তিনটা কমেন্টে দিয়ে দিন। বিমান পতিত বলিয়া গণ্য। হ্যাঁ, না, পতিত পতিত বলিয়া গণ্য। আর বিমান, আপনি তারা কোন কোন জায়গায় খাত দখল করছে? বিমান ও পর্যটন মন্ত্রণালয়, কেয়ারি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে আছে পিঙ্ক সিটি, মিশন ডেভেলপার্স, কেয়ারি হোল্ডিং, কোরাল রিফ, ইন্টিমেট হাউজিং, সোনারগাঁও হাউজিং, আল হামরা শপিং সেন্টার সিলেটে, মেট্রো শপিং মল, মনোরম আইবি ক্রাফট অ্যান্ড ফ্যাশন। শিক্ষা মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে আইবি ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইবি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, কিং ফয়সাল ইনস্টিটিউট, মানারত বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, আল আমিন একাডেমি, এরকম আরও আছে 10-15টা। এনজিও ব্যুরোর তালিকাভুক্ত আছে 43টি, এর মধ্যে সেন্টার ফর হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন, জাস্টিস কনসার্ন, এরকম আছে 43টি। তো দেখুন, মীর শাহ আলম 3টি প্রতিষ্ঠান তো আর দখল করেননি, হয়তো নামকরণ করেছেন। এই যে মনে করেন 127টি প্রতিষ্ঠান না, ইউনিয়ন পরিষদ, হ্যাঁ, কিন্তু এই যে 187টি তালিকায় আছে সরকারের খাতায়, বেনামে আরো আছে। এই গুপ্ত প্রতিষ্ঠানগুলো যে আপনারা দখল করে মাল কামাচ্ছেন, ফয়দা করছেন, ধান্দা করছেন এবং জনগণকে এই জায়গায় ইনভেস্ট করিয়ে তাদের টাকায় রাজনীতি করছেন, সংসদে গিয়ে আবার পর্দা চান, লজ্জা করে না? ওয়াশিং মেশিন চান, লজ্জা করে না? এটা তো জনগণের সাথে স্রেফ প্রতারণা। এটা রাজনীতি না ভাই। রাজনীতি এবং রাজনৈতিক এনজিও আলাদা জিনিস। বিরোধী দল একটি রাজনৈতিক এনজিও পরিচালনা করছে, তারা আসলে পার্লামেন্টে কেমনি পারফর্ম করবে? তারা তো আসলে রাজনীতি বোঝে না, তারা রাজনীতির নামে অর্থনীতিকে দখল কি করে করতে হয় সেটা করছে। এজন্যই সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে এবং সরকারকে চাপে রাখতে, জনগণের অধিকার আদায়ে যাতে সরকারকে চাপে রাখা যায়, এই জন্য রাজপথে যে প্ল্যাটফর্মটি হচ্ছে, এই প্ল্যাটফর্মকে আমি সাধুবাদ জানাই। বিরোধী দল সবসময় সরকারকে ফেলে দেওয়ার জন্য না, জামাতের আমির যেমন বলছে 96-এর মতো ফেলে দিবে, তা আমি মনে করি এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য রাজপথে আরেকটি বিরোধী দল থাকা অনেক বেশি জরুরি। জি, মনে হয় আজকে জামাতের আমির নারায়ণগঞ্জের একটি কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছেন। তিনি যেটি বলছেন যে আওয়ামী লীগের মতো একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকারকে নিজেদের ভুল নীতি পরিহারের আহ্বান জানিয়েছেন, জনগণের কল্যাণে রাজনীতি করার কথা বলেছেন। দেখেন, এটা তার ডাবল স্ট্যান্ডার্ড কথা অথবা মেঠো বক্তৃতা। এটা মেঠো বক্তৃতাই হিসেবে ধরা চলে, কারণ 4 মাসের সরকার কিছুই তো করে নাই, এখনো কিছুই করে নাই। কেবল আপনার বিভিন্ন জায়গা থেকে আগের ইন্ট্রিম সরকারেরই সবাই বসে আছে, 2-1জন করে উঠছে। সে যেটা চোখে পড়ার মতো সেটা হলো প্রশাসন, যেটা বলা হয়েছে যে ইলেকশন অক্টোবর-নভেম্বরের মধ্যেই শুরু হবে, অক্টোবর থেকেই। সে ইলেকশনে তো তখন নতুন প্রার্থী আসবে, প্রার্থী ইলেকশন করবে। যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ ছিল, সেই জন্য অন্য লোক এসে আরো খারাপ কিছু করুক, এটা সরকার চায় নাই, যে কারণে দলীয় 2-1জন মনোনয়ন পেয়েছে। এখন আপনার মনোনয়ন মানে ওইখানে স্থলাসীভুক্ত হয়েছে, মনোনয়ন না, স্থলাসীভুক্ত হয়েছে। তো সেটা নিয়ে যদি কথা বলে, তাহলে আমি বলবো যে উনারা যে 18 মাসে যা যা করেছেন, 18 মাস কি ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল? ক্ষমতায় তো জামাত ছিল। আমরা অনেকবার বলেছি আপনাদের টেলিভিশনগুলোতে এসে, আপনারা বিশ্বাস করেছেন কি করেন নাই জানি না। এখন আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ওনাকে তো বের করে দেওয়া হয় নাই। উনি যখনই দেখলেন যে নির্বাচনের আগের দিন যে বিএনপি আসতেছে, ওনাদের কাছে তো খবর তো সবার কাছেই আছে, ছিল, আমাদের কাছে ছিল, ওনার কাছেও থাকবে, উনি প্রথমেই পদত্যাগ ঘোষণা করলেন। আপনি খেয়াল করেন, প্রত্যেকটা ভিসি, অন্যান্য ভিসিগুলা পর্যন্ত আমরা বলেছি। প্রশাসনে এখন যখন সরানো হচ্ছে, তখন আপনার বোঝা যায় যে কে জামাত ছিল। এখনো গুপ্ত জামাত অনেক আছে, প্রচুর। আমি তো বিএনপির গুপ্ত জামাত নিয়ে ভীষণ, কারণ আওয়ামী লীগেরটা স্বীকার করেছে, তাইতেই লুম দাঁড়িয়ে যাওয়ার মতো। আপনি আওয়ামী লীগের 1 লক্ষ দোষ আছে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে যে জামাত বসবাস করছে, এটি কিন্তু লোমহর্ষক ঘটনা। কারণ বাঘের ঘরে ঘোগের বাসা, তো এই ঘোগের বাসা, ঘোগ তো একটা বিরাট জিনিস। ওইখানে আপনার কাকের বাসায় কুকিলের বাচ্চা মানুষ হলো, তারপরে ফুরুত,
তা যখনই আপনার আওয়ামী লীগ পতন হয়ে গেল তখন তারা আসল খুলস ছেড়ে বের হয়ে আসলো যে আমরা ছাত্র শিবির, এই যে 10 বছরের কি বলছে, এই যে মেয়েটা ডাকসু নির্বাচন করলো ভিপির, সে বলল যে 10 বছর আপনারা কমিটির ঘোষণা দেন। দিল না তারা কমিটির ঘোষণা, কারণ দিতে পারবে না। ম্যাক্সিমাম কমিটির ঘোষণা দিলে দেখা যাবে যে তাদের কমিটির লোকরা হয় ছাত্র দলের কোনো পদে আছে, ছাত্র লীগের কোনো পদে আছে, ছাত্র ইউনিয়নের কোনো পদে আছে, কারণ বামও কিন্তু এখান থেকে মুক্ত না সবখানেই। তো এই যে গুপ্তদের নিয়ে সবকিছু নিয়ে তো একটা ব্যাপার আছে। আমি ওই জায়গা থেকে একটুখানি আমি সাইদ ভাই যেটা বলছে সেটা আসতে চাই। আমরা বঞ্চিত হয়েছি কাদের জন্য? জামাতের জন্য। জামাত কি বলেছে? নির্বাচনী ইশতেহারে দিয়েছে যে আমরা এমপি হলে, আমরা সরকারে গেলে আমরা গাড়ি নিব না, প্লট নিব না। খুব ভালো কথা, আমরা কিছুই বলিনি, বিএনপি কিছুই বলে নাই। বিএনপি যখন রাষ্ট্রীয় দায়িত্বে এসেছে, বিএনপির চেয়ারম্যান উনি বলেছেন যেহেতু উনি এইখানে নির্লোভ রাষ্ট্রীয়ভাবে, উনি বলেছেন যে আমার এমপিরা কেউ গাড়িও নিবে না, প্লটও নিবে না। আমরা কিন্তু সবাই চুপ, আমরা কোনো শব্দও করি নাই। বেশ ভালো কথা। এখন তাদের গাড়ি নাই, তারা সংসদে দাঁড়িয়ে মহান জাতীয় সংসদে গাড়ি চান। যখন বিএনপির চেয়ারম্যান বুঝেছেন যে এটা তো চলতেই থাকবে, উনি আইন করে গাড়ি নেওয়া বন্ধ করে দিয়েছেন। এখন আপনি বলেন, আমিও একটা বাসা পেয়েছি আপনার নামে, সব এমপিরাই পায়, তো এই বাসায় পর্দা দেওয়া হয় নাই। আমি কি করেছি? আমি ওইখানে অফিস হিসেবে ইউজ করি, বসি মাঝে মধ্যে। আমি দেখলাম যে পর্দা ছাড়া তো বসা যায় না, আমি আমার বাসার পুরানো পর্দা নিয়ে টানিয়েছি। এটাই তো স্বাভাবিক। যদি কিছু দেয়, যা যা দিয়েছে সিগনেচার করে দিয়েছে, এটা বুঝে পেলাম। একটা মাইক্রোওয়েভের দাম 10-12 হাজার টাকা, 5-7 হাজার টাকা দিয়েও এই যুগে পাওয়া যায়। সেইখানে একটা মাইক্রোওয়েভের জন্য আপনাকে বুঝতে হবে যে 1 মিনিটে সংসদের কতটা খরচ। একটা মাইক্রোওয়েভ চাওয়ার জন্য না, 5,000 টাকা চাওয়ার জন্য আপনি 1,42,000 টাকা বা 82,000 টাকা খরচ করতে পারেন না। মিনিটের খরচ 2 লাখের মতো। সেইখানে আপনি মাইক্রোওয়েভ চাইলেন, আপনি ওয়াশিং মেশিন চাইলেন। একটা ওয়াশিং মেশিন আপনার কিস্তিতে নিলে মাসে 1,000 করে দিলে 2,000 টাকা করে দিলেও 10-12-15 হাজার টাকা দিয়ে পাওয়া যায়। আপনার তো এগুলা চাওয়ার জন্য আপনার এমপিরা পায়, সেটা পায়, ক্রোকারিজ বিল পায়। মাসে একটা বিল ক্রোকারিজ আছে, আগে সবই দিয়ে দিত, এখন সেটা দেয় না। পড়ুক বা না পড়ুক, আমার কথা হচ্ছে যে এই কথা বলার জন্য কি জনগণ ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠিয়েছে? জনগণ ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠিয়েছে জনগণের এলাকার আপনি উন্নয়নের জন্য কাজ করবেন, আইন প্রণয়নের জন্য, আইনের সংশোধনীর জন্য, আপনার সময়োপযোগী কাজ করার জন্য। এই কাজগুলোর জন্য পাঠিয়েছে। এই জিনিসগুলো এত ওনারা বুঝে, এই কথাগুলো তারা কি বুঝে না? আপনি এর মধ্যে কি হয়েছে যে মাসুদ জামাতের এই মুহূর্তে মাননীয় সংসদ সদস্য, একসময় ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিল, মাসুদ আপনার ব্যাংক খেলাপি, ঋণ খেলাপি নিয়ে কথা বলেছে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে। খুব ভালো কথা। এখন শোনা যায় যে সে ইসলামিক ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিয়েছে তার ওয়াইফের নামে কোনো জামানত ছাড়া। আচ্ছা আপনি বলেন তো, আপনি বা আমি বা রাশেদ, আমরা যদি ব্যাংকে যাই, রাসেল আমাদের কি জামানতবিহীনকে আমাদেরকে লোন দিবে? তাহলে সে তো এমপি হয়েছে মাসে শুক্র 7 দিন, তাহলে সে কিভাবে নিল, কোন ক্রাইটেরিয়ায় নিল? এগুলো তো এই কথাগুলা তা এই জন্যই বলি, তারা যা করে তা বলে না, আর যা বলে তা করে না। আপনারা যা করেন তা বলেন না, আর যা করেন তা বলেন তা করেন না। আমার আজকে একটু সুবিধা হচ্ছে আমি প্রচুর টপিক পাচ্ছি, আপনাকে সময় একটু বেশি দেওয়া হবে, সেকারণে সময় বেশি দিতে হবে, ব্যালেন্স হবে না কিন্তু। সেকারণে সময় বেশি দেব, আপনাদের সময় বেশি রাখছি। দেখেন, প্রথমে সাইদ খান ভাইয়ের বিষয়ে আসি। উনি বললেন 127টা প্রতিষ্ঠানের নাম করলেন, নাম তালিকা পড়া শুরু করলেন। যদি পড়া সুযোগ দিতেন তাহলে পুরোটাই উনি পড়তো। দেখেন উনি কিসের সাথে কি মিলালেন? উনি মিলালেন হচ্ছে এই যে প্রতিবন্ধী, উনি ওনার একটা সরকারি স্কুলকে ওনার নামে নিলেন, এটার সাথে উনি মিলালেন হচ্ছে যে জামাতের সমর্থক যারা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন, এটার সাথে যে জামাতের নামে কেন প্রতিষ্ঠানগুলো তৈরি করে নাই। আচ্ছা, আপনি যে বিভিন্ন তালিকাগুলো কষ্ট করার দরকার নেই। আওয়ামী লীগের আপনি ফেসবুক পেজে যান, তালিকাগুলো পেয়ে যাবেন। গণজাগরণ মঞ্চের এতে যান, ওয়েবসাইটে যান, দেখেন বিশাল তালিকা জামাতের যা প্রতিষ্ঠান আছে, মানে ব্যক্তির প্রতিষ্ঠান, সকল তালিকাগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কোনো ব্যক্তি, জামাত সমর্থিত কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করে, এটা কি জামাতের প্রতিষ্ঠান হয়ে যায়? তাহলে তো ঢাকা ব্যাংক মির্জা আব্বাস সাহেবের, তাহলে তো আমি বলবো এটা বিএনপির প্রতিষ্ঠান। তাহলে আপনার এই ব্যাংক কি বলে, ন্যাশনাল ব্যাংক,
এই আব্দুল আউয়াল মিন্টু সাহেবের, তাহলে আমি বলবো এটা কি বিএনপির প্রতিষ্ঠান? আপনি ইউনিভার্সিটি প্রাইম এম এ আউয়াল সাহেবের উনি চেয়ারম্যান, আমি কি বলবো এটা তার? আপনি যদি মিডিয়াগুলো তাকান, উনি দিগন্ত টিভির কথা নিয়ে আসলেন, মীর কাসেম আলীর দিগন্ত টিভি, মানে এটা দিগন্ত জামাতের। আপনি যদি ব্যক্তির যদি হয়, তাহলে যদি জামাতের হয়ে যায়, তাহলে তো বিএনপির যতগুলো আছে, বিএনপি ব্যক্তিদের যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোকে আপনাকে বিএনপি বলতে হবে। আপনি দেখেন, আমি আসি সাইদ ভাই, আমি আসি। আপনি দেখেন এই আপনি বাংলা ভিশনও দেখেন, বাংলা ভিশন কি এই শেখ সাহেব যে প্রতিবন্ধী, ওনার কি বলে ওনার মালিকানা প্রতিষ্ঠান। তারপর এনটিভির কথা, ফালু সাহেবের প্রতিষ্ঠান, চ্যানেল ওয়ানের মির্জা আব্বাস সাহেবের প্রতিষ্ঠান। আপনি চ্যানেলগুলো ধরেন, এভাবে যদি আপনি ব্যক্তির প্রতিষ্ঠানকে আপনি ব্যক্তির প্রতি, এখন কথা হচ্ছে জামাত বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে, জামাতের সমর্থক যারা আছে, এবং এই প্রতিষ্ঠানগুলো খুব জনপ্রিয় বাংলাদেশে। তো তাহলে আপনি প্রতিষ্ঠান তৈরি করেন। জামাতে এমন না, আপনি দেখেছেন টিআইবির একটা রিপোর্টে আসে যে 52% এমপি নির্বাচনের আগে বিএনপি যারা প্রার্থী হয়েছে তারা হচ্ছে ঋণ খেলাপিতে আছেন। তার মানে আপনি তো প্রতিষ্ঠান তৈরি করছেন, আপনি প্রতিষ্ঠান খেয়ে ফেলছেন। আপনি আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন বললো যে আমাদের সংসদে নাকি কোনো ঋণ খেলাপি নেই, অথচ আপনি দেখেছেন এই নির্বাচনের এবার আগে যিনি ছিলেন সানাউল্লাহ সাহেব ইসি ছিলেন, উনি বলেছেন যে মনে কষ্ট নিয়ে ঋণ খেলাপিদেরকে ছাড় দিয়েছি, এবং বলেছেন যে ভোট আটকানো যায়নি 45 ঋণ খেলাপিকে। অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যারা নির্বাচিত হয়ে গেছেন সুতরাং আর ঋণ খেলাপি এখানে নেই। তো সুতরাং আপনি প্রতিষ্ঠান তৈরি করেন, আপনি প্রতিষ্ঠান তৈরি না করে আপনি ঋণ খেলাপি দিয়ে আপনি 52% আপনার এমপি ঋণ খেলাপিতে আছে, 17,000 কোটি টাকা বিভিন্ন এমপির কাছে এখনো পর্যন্ত টাকা পাওনা আছে। তাহলে আপনি প্রতিষ্ঠান তৈরি করা একটা জিনিস। এখন কথা হচ্ছে যদি জামাতে কোনো প্রতিষ্ঠান তৈরি করে যদি কোনো অপরাধ করে, স্পেসিফিক কোনো অপরাধ করে, তাহলে সেটা অপরাধ, এটাকে আপনি আলাদাভাবে কোনো সুযোগ নেই, এটাকে অপরাধে ধরতে হবে। তারপরে দেখেন আরেকটা বিষয় আসি, যে 28 অক্টোবর একটা কথা আসে যে 2023 সালের 28 অক্টোবর নাকি জামাত সেদিন নামেনি, অথচ 28 অক্টোবর যে প্রোগ্রামটা করার কথা ছিল, এই প্রোগ্রামটা বিএনপি জামাত একসাথে করার কথা ছিল। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যদি আপনারা সাথে থাকেন তাহলে আমরা অনুমতি পাবো না, আমাদের অনুমতি নিয়ে আমরা প্রোগ্রামটা করব। তখন জামাত হচ্ছে আলাদা, তখন সিদ্ধান্ত হয়েছে ঠিক আছে তাহলে আমরা তো জামাত চিন্তা করেছি যে আমরা তো অনুমতি পাবো না, বাট আমরা প্রোগ্রাম করবোই। আমরা সিদ্ধান্ত দিয়েছি আমরা 7 ওখানে প্রোগ্রাম করবো, আমরা প্রোগ্রাম করবোই। আর বিএনপি অনুমতি নিয়ে প্রোগ্রাম করেছে। সেদিন অনুমতি নিয়ে প্রোগ্রাম করার পর শেষের দিকে এসে আক্রান্ত হয়েছে। জামাত অনুমতি ছাড়া প্রোগ্রাম করে জামাতের মতো করে চলে গেছে। জামাত অনুমতি নিয়ে প্রোগ্রাম করে নাই সেদিন অনুমতি নিয়ে প্রোগ্রাম করে জামাতের অনেক নেতৃবৃন্দকে জেলে, যাদেরকে ট্রাইব্যুনালে বিভিন্ন মামলা দিয়ে তাদের সাথে বলেছে যে তোমরা বিএনপিকে ছেড়ে দাও, তাহলে তোমাদের কাউকে আমরা ফাঁসি দিব না। কিন্তু জামাত জাতির সাথে বেইমানি করে নাই, জামাত সেদিন জাতির সাথে বেইমানি করে নাই। তো সুতরাং আপনি যদি এখন বলেন যে 28 অক্টোবর একটা বিষয়, প্রত্যেকটা বললো যে হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে নাকি জামাতে কোনো ব্যানার দেখতে পান নাই। 24-এর গণঅভ্যুত্থানের মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেন নাই যে আমরা এই আন্দোলনের মধ্যে নাই। তখন প্রত্যেকেই যেহেতু সাধারণ ছাত্ররা সামনে ব্যানারে আসছে, প্রত্যেক দল, রাজনৈতিক দল তারা আলাদাভাবে তাদেরকে সহযোগিতা করেছে, কোনো ব্যানার নিয়ে কেউ নামে নাই। এই জন্য মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে আমরা এই আন্দোলনের সাথে নেই। তার মানে কি আমি ধরে নিব উনি আন্দোলনের সাথে ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তখন রাজনৈতিক যেহেতু 17-18 বছর রাজনৈতিক ব্যানার দিয়ে আন্দোলন করেছে, সাধারণ মানুষ কিন্তু নামে নাই। যখন ভিন্ন ব্যানারে ছাত্রদের ব্যানারে আসছে তখন সকলেই রাস্তায় নেমেছে। আপনি দেখেন, আপনি পুলিশের আইজি 2 আগস্ট তিনি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমাদের কাছে যে বিভিন্ন আমাদের গোয়েন্দা সংস্থার যে বিভিন্ন রিপোর্ট আছে আমরা দেখতে পাচ্ছি সবগুলো বড় বড় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো জামাত শিবিরের ছেলেরা চালাচ্ছে। তো সুতরাং এই জন্যই 3 আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। আপনি তো সকল গোয়েন্দা সংস্থার তথ্য নিয়ে তো নিষিদ্ধ করা হয়েছে, বিএনপিকে তো নিষিদ্ধ করে নাই। তাহলে আপনি যদি বলেন যে 24-এর আগে জামাতের কোনো ব্যানারে কোনো কিছু ছিল না, এটা ছিল, তাহলে তাদের আপনি দেখেছেন শাপলা চত্বর 4 আগস্ট নিষিদ্ধ হওয়ার পরের দিন শিবিরে যে মিছিল করেছে প্রায় 2000-2500 শিক্ষার্থী নিয়ে, তারা শিবিরে ব্যানারে মিছিল করেছে ছাত্রদের উপর হামলা করার প্রতিবাদে। তো আমরা তো দেখি না, আমরা যদি না দেখলে আপনার কাছে সবকিছু মনে হবে মিথ্যা, কিন্তু আপনাকে তো দেখতে হবে এগুলো, আপনাকে তো এগুলো দেখতে হবে। তো সুতরাং আসলে বিরোধী দলে আমরা তো আসলে মানে বিরোধিতার জায়গা থেকে শুধুমাত্র মনে করি যে বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা করা, কিন্তু বিরোধিতার জায়গা থেকে আপনাকে তো সত্য দেখেন। আপনি বলেছেন যে এই আর সাইদ খান আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে নিয়ে আবার আন্দোলন করা। দেখেন আপনি এই আজকে মানে সরকারকে চাপে ফেলতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা আপনি আজকে একটা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার থেকে, পুলিশের 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সতর্কতামূলক একটা পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা চিঠি দিয়েছে। চিঠিতে কি বলেছে দেখেন, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়, পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকী ব্যানার নিয়ে প্রকাশ্য মিছিল করতে পারে। এর ফলে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে এনসিপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর উপর ক্রুদ্ধ হতে পারে। তার মানে কি বিএনপি এদেরকে ঠেকাবে না? যে নিষিদ্ধ সংগঠন যখন রাস্তায় নামবে তাদেরকে ঠেকাবে না? আপনি স্পেসিফিক করে এখন পর্যন্ত তো ঠেকাতে তাদেরকে দেখা গেছে। আপনি এই তো ছিল তো, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এর আগে আপনি এখন পর্যন্ত আপনি দেখেন 5 আগস্টের পরে কোনো মিছিল করতে পারে নাই,
যেখানে গিয়েছে সেখানে ছাত্রদল যুবদল আমরা প্রশ্নটা করেছি ওই সময়, কিন্তু এখন কি আপনি সেটা দেখতে পাচ্ছেন? আপনি যে বিজ্ঞপ্তিটা দিয়েছেন সেখানে তো বলতে পারতেন যে সরকারি দলের ছাত্র সংগঠন এনসিপি বা জামাত উল্লেখ করতে পারতেন, সেটা না করে আপনি এনসিপি কে বলে যে এনসিপি ঠেকাবে, তার মানে কি আপনি আওয়ামী লীগকে ঠেকাতে চান না? এটা দ্বারাই তো আপনি এই বিজ্ঞপ্তি দ্বারা তো এটাই প্রমাণ করছেন। তো সুতরাং আপনি আলটিমেটলি শোনেন, আমি বারবার একটা কথা বলি, বিএনপি কখনো চাইলে আওয়ামী লীগ হতে পারবে না, আওয়ামী লীগের মতো শক্তিশালী হইতে পারবে না। তো সুতরাং আপনি যদি বারবার এটা করার চেষ্টা করেন, চেষ্টা করে, এটা আপনার জন্য এটা বুমেরাং হবে। আপনি উল্টা দিকে হাঁটা শুরু এই করবেন। প্রশ্নটাও আসছে যে বিএনপি চাইলে কখনো আওয়ামী লীগ হতে পারবে না, কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গটাও কিন্তু আসছে। সাইদ ভাই, আমাদের সময় কম, যদি সময় এক কম, আমি মিনিট একেবারেই ছোট করে বলি, বিএনপি চাইলেই কোনোদিন আওয়ামী লীগের মতো শক্তিশালী হতে পারবে না, এটি একটা ভুল। শক্তির সংজ্ঞাটা কি, এটি হয়তো ব্যারিস্টার সাহেব, তরুণ ব্যারিস্টার, উনি বোঝেন না। শক্তির সংজ্ঞা কিন্তু সংঘর্ষ না, জনগণ কার সাথে কত বেশি আছে, জনসম্পৃক্ততার জায়গা থেকে শক্তির বিষয়টি, রাজনৈতিক শক্তির জিনিসটি বোঝায়। সেই জায়গায় ওনার আসলে তরুণ আইনজীবী, উনি আরও বুঝবেন। বিএনপি সব মানে অনেক বেশি জনসম্পৃক্ত দল বলে আমরা নদী সাঁতরেও দেখেছি, বন্দুকের সামনে বুক পেতে দিয়েও ভোলার নূরে আলমদের কথা আমরা ভুলিনি, তারা বিএনপির সাথে ছিল। আরেকটি জিনিস উনি যেটি বলেছেন যে জামাতের প্রতিষ্ঠানগুলোর নাম বললাম কেন, এটি ব্যক্তিগত প্রতিষ্ঠান। জামাতের কোনো নেতা ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান করতে পারে না, জামাতের এটাই সাংগঠনিক কাঠামো। জামাত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, এটি জনগণের সম্পৃক্ত রাজনৈতিক দল না। আপনি চাইলেই জামাতে যোগ দিতে পারবেন না যে কোনো সময়ে। জামাত হচ্ছে ৭৯টি বই পড়ে পরীক্ষা দিয়ে জামাত করতে হয়, ঠিক আছে? এবং এটি ডিম থেকে শুরু করে এরপরে বাচ্চা হয়ে তারপরে বড় হতে হয়, শিবির থেকে শুরু করতে হয়, চাইলেই জামাত করা যায় না। জামাতের যে সকল প্রতিষ্ঠান, সবগুলো প্রতিষ্ঠান, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাইতুল মাল নামের একটি তহবিল থাকে জামাতের, এখানে প্রত্যেক নেতা, এই ব্যারিস্টার সাহেবও টাকা দিতে বাধ্য হন প্রত্যেক মাসে, স্বীকার হয়তো নাই করতে পারেন, সেটি তার ব্যক্তিগত ব্যাপার। এই বাইতুল মালের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো তারা চালায় এবং এই প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ দিয়ে তারা রাজনীতি করে। এই টাকা জনগণের, এক কথায় বাইতুল মাল না, বলেন জাকাতের টাকা। জাকাতের টাকা, জাকাত অত্যন্ত পবিত্র জিনিস, এটা এক ধরনের প্রতারণার টাকা। ওদের জন্য তো এটা বৈধ না, ওরা তো জাকাত তো গরিবের জন্য। তারা ইয়ানতের টাকা, ইয়ানত মানে আরবিতে ইয়ানত, বাংলায় সাদা, ঠিক আছে? না, জাকাতের তো উজু করে যদি চুরি করে, নির্দিষ্ট খাত আছে তো। নিজের আমার সময় কিন্তু এরা দুইজন খেয়ে ফেলছেন। নিজের ব্যক্তিরা আমার কথা হচ্ছে এই বাইতুল মাল বা ইয়ানতের টাকায় আপনি প্রতিষ্ঠান করবেন আর বলবেন আপনি ব্যারিস্টার রাসেলের প্রতিষ্ঠান এটি, এটা তো আমরা বিশ্বাস করব না। সুতরাং উজু করে চুরি করলেও পাপ হবে, উজু ছাড়া চুরি করলেও সেই একই পাপ হবে। সুতরাং ওই বাইতুল মাল আরবিতে প্রতিষ্ঠানের নামকরণ করে আপনি এটি জায়েজ করবেন, এটি হয় না। জামাতের ইতে উদার আছে, যে বাইতুল মালের টাকা দিয়ে প্রতিষ্ঠান তৈরি করে এটা অন্য নামে দিয়ে দিচ্ছে, এটা উদার, এটি পাপ, এটি পাপ। যে নিজের টাকা দিয়ে প্রতিষ্ঠান তৈরি করে আবার রাসেল ভাই আমি কিন্তু আপনাকে ই করে নাই। আমার কথা শুনেন, এই জামাতের এটা একটা ভাওতাবাজি এবং আর একটি প্রতারণা, যে তারা কথায় কথায় ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী বিভিন্ন নাম দিয়ে তারা ইসলামকে পণ্য করে পুঁজি করে রাজনীতি চর্চা করে। মীর শাহ আলম তো আর ইসলামকে পুঁজি করেন, এজন্য মীর নামেই চালাই দিছে, এটা একটা অপরাধ হতে পারে। কিন্তু মীর শাহ আলম যদি বলতো যে এটা নিয়ে বলতে চাই, ঈসা আলাইহিস সালাম ইনস্টিটিউট, তাইলে কিন্তু এটা কেউ নাম করতে পারতো না। 5 আগস্ট পরবর্তী সময় জামাত মব করে, আপনি দেখেন হযরত জাতির পিতা হযরত ইব্রাহিম এক্সপ্রেসওয়ে, হাত দিতে পারবেন? এই বাংলাদেশে আপনি হাত দিতে পারবেন? আপনি তো কাফের হয়ে যাবেন। আপনি তো এটা তো জামাত করে নাই, জামাত করেনি, এটি তো হাসিনা মার্কা, হাসিনা মডেলেই তো জামাত রাজনীতি করে, ঠিক আছে? দুটি রেজিমেন্টেড, আওয়ামী লীগ হচ্ছে মুজিববাদী রেজিমেন্টেড পার্টি, জামাত হচ্ছে ইসলামী রেজিমেন্টেড ফোর্স। তারা ইসলামের নাম ব্যবহার করে এই অপকৌশল করে এই যে শত শত প্রতিষ্ঠান চালাচ্ছে, এটা ভাওতাবাজি, প্রতারণা। আমি মনে করি এগুলো রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত। 10 সেকেন্ড মনিয়াপা 10টা সেকেন্ড দেন। আরেকটি কথা, আমাদের আমির বলছে যে সরকারের ভুল নীতি সরকারকে ভোগাবে, আসলেই সরকারকে ভোগাবে, কারণ গুপ্তদেরকে সরকার এখনো চিহ্নিত করেনি, এখনো ব্যবস্থা নেয়নি, এটি আসলে সরকারকে ভোগাবে। আমি বলতে চাচ্ছি যে 10-15 তারিখের পরেই মনে হয় শাহ আলম সাহেব মহান জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন, কাকতালীয় বলেছেন, বা তার আগে যে স্কুলটা নিয়ে কথা বললো সেটার চিঠিটা উনি কিন্তু 7 তারিখে অধিবেশন শুরু হয়েছে,
1 তারিখে উনি সচিবকে চিঠি লিখেছেন, প্রিয় সচিব বলে, যে আপনি অবগত আছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়নের এই মন্ত্রী, আমি একটা স্কুলের কথা শুনছি, আমার নামে দেওয়ার চেষ্টা হচ্ছে, বাট এটা ঠিক না, এটা একটা ষড়যন্ত্র। এটা লিখে সে তার নামে কি কি আছে এটা সে বলছে এই লিস্টের মধ্যে। 1, মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা স্থাপন হয়েছে 87 সালে, 1900। মীরবাড়ি সরকারি এতিমখানা স্থাপিত হয়েছে 2004 সালে। মীর শাহ আলম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছে 2001 সালে। আপনার বেতবাড়ি মীর শাহ আলম কারিগরি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে 2004 সালে। মীর লাবণী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে 2012 সালে। মীর শাহ আলম মৎস্য ও কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট স্থাপিত হয়েছে 2013 সালে। মীর শাহ আলম মহিলা দাখিল মাদ্রাসা স্থাপিত হয়েছে 2023 সালে। শেষ হয়ে গেছে। মীর শাহ আলম তালুকদার মহাবিদ্যালয়, সাত্তার তালুকদার মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে 2023 সালে। মীর শাহ আলম কলেজ স্থাপিত হয়েছে 2023 সালে। মীর শাহ আলম ভেটেরিনারি ইনস্টিটিউট স্থাপিত হয়েছে 2013 সালে। এই যে জিনিসগুলো বললাম, এটা হতে পারে কেউ তার ব্যক্তির নামকে ভালোবাসে, শিক্ষানুরাগী পরিবার, এই যে কতগুলো এই আওয়ামী লীগের সময় কিন্তু সে করেছে, তার টাকা দিয়ে যদি সে বানায়, সে যদি বানায়, তাহলে তো এখানে কারো কিছু বলার নাই। এই জায়গাগুলো ওনারা যে এটা এই যে বলতেছে, এই কথাগুলো কিন্তু ওনারা বলবে না মহান জাতীয় সংসদে। তাইলে এই একটা মানুষকে ছোট করার জন্য আর কতটা নিচে নামবে। উনি কিন্তু 1 তারিখের জন্য, 7 তারিখে অধিবেশন হয়েছে, 1 তারিখে চিঠি দিয়েছে। জি, একটা মিনিট রাসেলকে দিই, নাকি রাসেল ভাইকে? দেখেন, সাইদ খান বললো যে জামাত হচ্ছে ইয়ানত বা বাইতুল মাল দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে। তবে ইয়ানত কারা দেয়, বাইতুল মাল কারা দেয়? জামাতের নিজস্ব জনশক্তি যারা আছে। জামাতের গণতন্ত্র আপনি যান, গণতন্ত্রের বলা আছে কেউ যদি তার কর্মী হইতে হয়, তার 4টা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে তাকে প্রতি মাসে নিজস্বত সে তার একটা ইনকামের একটা অংশ দলকে দিতে হবে। আপনি যদি এটা মেনে নেন, আপনি করবেন দল। আপনি যদি মেনে না নেন, আপনি করবেন না। জামাত হচ্ছে ইসলামের নামে না, জামাতের নামে ইসলাম। জামাত ইসলাম, ওনারা ইসলাম শব্দটা ব্যবহার করে ওনার ইসলামের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী দলকে চালান। আল্লাহ রাসূল যেভাবে বাইতুল মাল একটা ছিল, ইসলামে যে ছিল, সেটার মধ্যে বাইতুল মাল একটা ছিল। আপনি জোর করে কার থেকে নিচ্ছেন না। আপনি তো অন্য কোন দল থেকে, আপনি তো সাইদ খান ভাইয়ের কাছে এসে বলেন না আপনি কালের কণ্ঠ অফিসে এসে বলেন না যে আমাকে 1 লাখ টাকা দিতে হবে আমার দলীয় ফান্ডের জন্য। সেটা তো এরকম রেকর্ড আছে। কিন্তু সুতরাং জামাত যদি তার ইয়ানতের টাকা দিয়ে যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করে, তা এরপরে প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন ইসলামিক শেয়ার কত পার্সেন্ট জামাতের ব্যক্তিদের নামে, যাদের নামে তাদের আছে। আপনি ইবনে সিনার কত পার্সেন্ট শেয়ার জামাতের কোন নির্দিষ্ট ব্যক্তিদের নামে আছে? তার মানে তো জামাত এখানে উদারতার পরিচয় দিচ্ছে। জামাত উদারতার পরিচয় নিজের নামে টাকা খরচ করে, ওনারা টাকা খরচ করে প্রতিষ্ঠান তৈরি করে অন্যের নামে দিয়ে দিচ্ছে। এটা তো উদারতার পরিচয়।